তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন, এ 60-year-old woman recounts how she developed nephrotic syndrome many years ago when she was taking a treatment for the severe rheumatoid arthritis. তাহলে অ্যান্সার হচ্ছে পেনিসিলামাইড। তাহলে আমাদের কয়েকটা ড্রাগ আছে যেগুলো হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম লাইক প্রেজেন্টেশন করতে পারে। এর মধ্যে পরীক্ষায় যেটা আছে সেটা হচ্ছে পেনিসিলামাইড, এছাড়া গোল্ড আছে, এনএসআইডি আছে। তাহলে এগুলো হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম করতে পারে। এর মধ্যে যেহেতু পেনিসিলামাইডটা এনএসআইডি এখন বেশি ইউজ হয়, এই দুটো দিয়ে মেইনলি পরীক্ষায় কোশ্চেন আসে। এরপর আমাদের পেনিসিলামাইড থেকে অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে পরীক্ষার জন্য, যেগুলো ইম্পর্টেন্ট। পেনিসিলামাইড ইউজ করা হয় কোথায়? রিউমাটয়েড আর্থ্রাইটিসে এখন তো এরকম ইউজ হয় না। পেনিসিলামাইড আমরা ইউজ করা হচ্ছে উইলসন ডিজিজে। অ্যাডভেক্সের মধ্যে একটা আমরা পড়লাম হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম করতে পারে, পালমোনিসিলুপনা করতে পারে পেনিসিলামাইড। তারপর হচ্ছে মেইনলি যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাগ ইনডিউস লুপাস। ড্রাগ ইনডিউস লুপাস এটা হচ্ছে খুব কমনলি পরীক্ষায় কোশ্চেন আসে। আর হচ্ছে স্কিন র্যাশ করতে পারে। আচ্ছা, বাকি ড্রাগগুলো সাইক্লোফসফেনাইডে কি কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে? হেমোরেজিক সিস্টাইটিস খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হেমোরেজিক সিস্টাইটিস হচ্ছে একটা মনে রাখলে বলছে ব্লাডার ক্যান্সার। এছাড়া সাইক্লোফসফেনাইড বোন সাপ্রেশন করতে পারে। তারপর হচ্ছে জিআই আপসেট করতে পারে। আর একটা ইম্পর্টেন্ট মনে রাখা লাগবে ইনফার্টিলিটি। হাইড্রোক্সিক্লোরোকুইনের অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? ওকুলার কি করে এটা? হাইড্রোক্সিক্লোরোকুইনের মেইন অ্যাডভার্স ইফেক্ট যেটা পরীক্ষা সেটা হচ্ছে রেটিনোপ্যাথি। এটাকে বলা হয় বুলসাই রেটিনোপ্যাথি। আর একটা করতে পারে লং কিউটি করতে পারে। তো পরীক্ষায় রেটিনোপ্যাথি কোশ্চেনটা বেশি আসে। এবার মিথোট্রিক্সেট। মিথোট্রিক্সেটের তো অ্যাডভার্স ইফেক্টের শেষ নেই, অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা পরীক্ষার জন্য আমাদের লাগবে। কি কি হইতে পারে মিথোট্রিক্সেটে? তাহলে আমরা যদি অ্যাকিউট চিন্তা করি তাহলে সেক্ষেত্রে নিউমোনাইটিস হইতে পারে। তারপর হচ্ছে হেপাটাইটিস হতে পারে। আর ক্রনিক চিন্তা করলে সেক্ষেত্রে পালমোনারি ফাইব্রোসিস হতে পারে, হেপাটিক ফাইব্রোসিস হতে পারে, আর হতে পারে বন্যার সাবপ্রেশন করতে পারে। আর একটা হচ্ছে জিআইটি আপসেট করতে পারে। তাহলে এগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সালফাসালাজাইন কি করে? ডিসকাশন করতে পারে, স্কিন র্যাশ করতে পারে, এটাও বন্যার সাবপ্রেশন করতে পারে। আর একটা হচ্ছে সাব ফার্টিলিটি করতে পারে। তাহলে সালফাসালাজাইনে যে স্পাম কাউন্ট কমে, এটা হচ্ছে রিভার্সিবল। তাহলে সালফাসালাইন যদি যেটা ইনফার্টিলিটি করে এটা আসলে রিভার্সিবল, ড্রাগ বন্ধ করলে এটা ঠিক হয়ে যেতে পারে। সাইক্লোফসফেনাইডের ক্ষেত্রে ইউজুয়ালি এটা ইরিভার্সিবল। তাহলে এই অ্যাডভার্সমেন্টগুলো আমাদের পরীক্ষার জন্য মনে রাখা লাগবে। আচ্ছা, এগুলোর মধ্যে প্রেগনেন্সিতে সেফ কোনটা কোনটা? মাইক্রোফ্লাইট ইনফ্যাক্ট ইউজুয়ালি ওরা কম সিগনিফিকেন্ট না।
ইমিউনোসাপ্রেসিভ যে ড্রাগগুলো আছে এগুলো অ্যাডভাইস মোটামুটি সবগুলোই সিমিলার। এর মধ্যে বেশি প্রিডোমিনেন্ট কোনটা বা কমন কোনটা সেগুলোর উপর ডিপেন্ড করে পরীক্ষা কোশ্চেন হয়। যেমন সবাই বন্ধ সাপ্রেশন করতে পারে, যে অ্যাবসেট করতে পারে, লিভার ইম্পায়ারমেন্ট, পালমোনারি ইম্পায়ারমেন্ট এগুলো করতে পারে। তবে কোনটা ক্ষেত্রে বেশি প্রিডোমিনেন্ট সেগুলো আমাদের জন্য পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট। সাইক্লোফসফেট কি প্রেগন্যান্সিতে সেফ? তাহলে প্রেগন্যান্সিতে সেফ হচ্ছে সালফাসালাজাইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, পেনিসিলামাইন দেওয়া যাবে। মিথোট্রিক্সেট হচ্ছে টেরাটোজেনিক, সাইক্লোফসফেট টেরাটোজেনিক, ওই দুটো ড্রাগ হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। অ্যাজাথ্রোপিন দেওয়া যাবে। এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে, এ 60-year-old man who was previously thought to have essential hypertension is referred to the clinic. His blood pressure control has deteriorated after previously having been well controlled on 3 agents: amlodipine, indapamide, and ramipril. Blood pressure is 150/90 millimeter mercury. There is left carotid bruit. আর ইনভেস্টিগেশনের মধ্যে হিমোগ্লোবিন কিছুটা কম আছে, পটাশিয়াম বেশি আছে, ক্রিয়েটিন বেশি আছে। Urinalysis for both protein and blood is negative. তাহলে বয়স পেশেন্টের 60 ইয়ার, আনকন্ট্রোলড হাইপারটেনশন, এক্সামিনেশন ফাইন্ডিংসের মধ্যে শুধু আমরা পাইছি ক্যারোটিড ব্রুই, আর ইনভেস্টিগেশনের মধ্যে আছে তার পটাশিয়াম বেশি, ক্রিয়েটিন বেশি। পেশেন্টের কোনো মারমারের কথা বলা হয় নাই, কোনো রেডিও ফিমোরাল ডিলের কথা বলা হয় নাই, রেডিও ডিলে এই ধরনের কোনো ফিচার্স নেই। তাহলে এই ফিচার্সগুলো দেখে বয়স বেশি, আনকন্ট্রোল হাইপারটেনশন, ক্যারোটিড ব্রুই আছে, পটাশিয়াম বেশি, ক্রিয়েটিন বেশি, আর কোনোটার সাথে মিলে এটা? এক্সিলেন্ট। তাহলে রেনোভাস্কুলার ডিজিজ, তাহলে রেনোভাস্কুলার ডিজিজে পেশেন্টগুলোর ক্ষেত্রে জেনারেলাইজড অ্যাথেরোস্ক্লেরোসিস বা এই ধরনের পেরিফেরাল ভেসেলের অ্যাবনর্মালিটি বা ভাস্কুলার ডিজিজ এই ধরনের ফিচার্স থাকতে পারে। তাহলে অনেক সময় পেশেন্টের ক্যারোটিড ব্রুই বা ফিমোরাল ব্রুই এই ধরনের ক্লু দেওয়া থাকতে পারে। সমস্যা হচ্ছে রেনোভাস্কুলার ডিজিজে ইউজুয়ালি আমরা এক্সপেক্ট করি হচ্ছে হাইপোক্যালেমিয়া উইথ হাইপারটেনশন। তবে এই পেশেন্টরা যদি এসি ইনহিবিটর পেয়ে থাকে বা লং টার্ম যদি ডিজিজ থাকে তাহলে সেক্ষেত্রে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, হাইপারক্যালেমিয়া হতে পারে। তাহলে কোয়ার্কটেশনের থেকে এখানে আমরা আলাদা করবো কি হবে? কোয়ার্কটেশনের পেশেন্টের আমরা কখনো হাইপারক্যালেমিয়া এক্সপেক্ট করি না, রেনাল ইম্পেয়ারমেন্টও ইউজুয়ালি আমরা এক্সপেক্ট করি না। প্লাস কোয়ার্কটেশনের সিনারিও যখন থাকবে তখন রেডিয়াল ডিলা থাকবে বা রেডিও ফিমাল ডিলা থাকবে, পেশেন্টের মারমার থাকবে, তাহলে এই ধরনের কোনো ফিচার্স নাই। কন সিন্ড্রোমে কি হয়? কন সিন্ড্রোমে হচ্ছে হাইপারটেনশন প্লাস হাইপোক্যালেমিয়া। তাহলে এখানে একটু জিনিস একটু খেয়াল রাখা লাগবে, রেনোভাস্কুলার ডিজিজ বা রেনাল আর্টারি স্টেনোসিস যে পেশেন্টগুলা, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা এই যে ফিমোরাল ব্রুই বা ক্যারোটিড ব্রুই এই ধরনের হিস্ট্রি থাকতে পারে, অথবা পেরিফেরাল অ্যাবসেন্ট পালস আছে, এই ধরনের ক্লু দেওয়া থাকতে পারে। আর ইউজুয়ালি আমরা হচ্ছে হাইপোক্যালেমিয়া পাই, তবে এস ইনহিবিটর ইউজ করলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় হাইপোক্যালেমিয়া পাওয়া যেতে পারে। তাহলে পেশেন্ট অলরেডি হচ্ছে থায়াজাইড পাইতেছে, আর একটা সাথে আছে এস ইনহিবিটর পাইতেছে। এটা একটু আসলে বেশি কঠিন হয়ে গেছে, এখানে হাইপোক্যালেমিয়া দিলে কোশ্চেনটা আরো ইজি হতো। এমএসসি পরীক্ষাতে অনেক সময় এরকম একটু পেঁচানো কোশ্চেন থাকে। A 60-year-old gentleman presents with a 3-week history of fatigue and nausea with a 2-day history of increasing shortness of breath and hemoptysis. Investigation reveals hyperkalemia, then হচ্ছে high urea, increased creatinine, and blood and protein in urine. Autoimmune skin is performed and reveals he is
anti-glomerular basement membrane positive. What characteristic lesion would you expect to find on animals? Excellent. তাহলে হচ্ছে আমরা আরপিএসএন এর পেশেন্টগুলোর ক্ষেত্রে বিশেষ করে যদি এটা আনকমিউনিকেটেড ভাস্কুলাইটিস হয় অথবা অ্যান্টিগ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ হয়, সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে ক্রিসেন্ট। মেসেঞ্জার আইজি ডিপোজিশন কোথায় পাবো? আইজি নেফ্রোপ্যাথিতে। বায়োপসি ফাইন্ডিংস গুলো মুখস্থ করা লাগবে। এটা এমআরসি পরীক্ষাতেও আসবে, এফসিএস পরীক্ষায় আসবে, পার্ট 1 পার্ট 2 যে কোনো পরীক্ষা সবগুলোতে আসবে। তাহলে মেসেঞ্জার আইজি ডিপোজিশন পাই হচ্ছে আমরা আইজি নেফ্রোপ্যাথি পেশেন্টের। থিকেন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এটা কোথায় পাবো? তাহলে থিকেন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এটা পাওয়া যাচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে। মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে তিনটা ফাইন্ডিংস মনে রাখা লাগবে। একটা হচ্ছে থিকেন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, তারপর হচ্ছে গ্রানুলার সাবএপিথেলিয়াল আইজি ডিপোজিশন, এটা হচ্ছে পরীক্ষায় বেশি আসে, অনেক সময় প্রথমটা পরীক্ষা আসে। আরেকটা হচ্ছে স্পাইক এন্ড ডোম অ্যাপিয়ারেন্স। আর অ্যামাইলয়েড ডিপোজিশন, এটাতে অ্যামাইলয়েডোসিস পাবো। তারপর হচ্ছে কিমেল শেল উইলসন নোডিউলস, এটা কোথায় পাবো? ডায়াবেটিক কিডনি ডিজিজ বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে যখন গ্লোমেরুলোস্কুলোসিস হয়ে যায় তখন আমরা এই নোডুলটা পাওয়া যায়। তাহলে প্রত্যেকটা এখানে যে পয়েন্টগুলো আছে এই সবগুলো পয়েন্টই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই কোশ্চেনটাতে হয়তো অ্যান্টিজিবিএম রিলেটেড কোশ্চেন করা হয়েছে, বাকি অন্যান্য যে কোনো কোশ্চেন সিনারি দিয়ে এই ধরনের ফাইন্ডিংস করতে পারে। তাহলে যে আমরা যখন কোনো কোশ্চেন সলভ করবো প্রত্যেকটা অপশনই আমাদেরকে জানতে হবে যে কোনটা কোন জায়গায় পাওয়া যায়। আর বায়োপসি ফাইন্ডিংস এটা তো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপর হচ্ছে a 19-year-old male who is normally fit and well returns from a trip to Italy and presents with bloody diarrhea. Investigation reveals low hemoglobin, high WC count, thrombocytopenia, then হচ্ছে raised creatinine, raised urea, stool culture sensitivity reveals E. coli O157H7 subtype. What do you expect to see on his blood film? তাহলে কি পাওয়া যাবে? সিস্টোসাইট। তাহলে এটা আমরা অনেকবার ডিসকাস করা হয়েছে, সিস্টোসাইট বা ফ্র্যাগমেন্টেড আরবিসি, এগুলো মেইনলি পাওয়া যাচ্ছে মাইক্রোঅ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক যেগুলোতে হয়। স্পেরোসাইটস কোথায় পাওয়া যাবে? হেরিডিটারি স্পেরোসাইটোসিস, আরেকটা অটোইমিউনো হিমোলাইসিস। এই দুটাই পরীক্ষায় বেশি আসে। আর 3 নম্বর হচ্ছে হাইপোস্প্লেনিজম। তাহলে সিলিয়াক ডিজিজও অনেক সময় স্পেরোসাইট এটা পাওয়া যেতে পারে। হাওয়েলজারি বডি মেইনলি পাওয়া যায় কোথায়? এটা মানে লাস্ট কোন একবার পরীক্ষায় এটা সিঙ্গেল বেস আসছে। তাহলে এটাও মেইনলি হচ্ছে হাইপোস্প্লেনিজমের ফাইন্ডিংস। এটা পাওয়া যাচ্ছে সিলিয়াক ডিজিজ, আর একটা হচ্ছে সিকল সেল ডিজিজ। তাহলে যে কোনো কন্ডিশনে যদি হাইপোস্প্লেনিজম হয় বা স্প্লেনেক্টমি করা হয় তাহলে হাইপোস্প্লেনিক বডি পাওয়া যেতে পারে। তবে কমনলি পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে একটা সিলিয়াক ডিজিজ, একটা হচ্ছে সিকল সেল ডিজিজ, যেটা ডেভিডসনে আছে এবং পরীক্ষায় যেটা বেশি আসে। প্যাপেনহেমের বডি কোথায় পাওয়া যায়? এটা খুব একটা ইম্পর্টেন্ট না, যদি এমআরসি পরীক্ষা দেন তাহলে এটা লাগবে।
সিরোব্লাস্টিক অ্যানিমিয়া, সেখানে হচ্ছে ট্যাপেনহেমের বডি পাওয়া যায়। তাহলে পিভিএফ ফাইন্ডিংস আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ আসতে পারে, অনেক সিঙ্গেল বেস্ট আসতে পারে। ট্রিটমেন্ট কি হবে আগের কোশ্চেনটা? এক্সেলেন্ট। তাহলে সাপোর্টিভ থেরাপি। তাহলে এই কোশ্চেনটা অনেকবার ডিসকাস করা হয়েছে, যদি ব্লাডি ডায়রিয়া হিস্ট্রি থাকে মানে টক্সিন মেডিয়েটেড হয়, সেক্ষেত্রে আমাদের সাপোর্টিভ থেরাপি দিব। আর যদি কমপ্লিমেন্ট মেডিয়েটেড হয় তাহলে কমপ্লিমেন্ট মেডিয়েটেড হলে আমরা শিখে দেবো অ্যান্টি-C5 মনোক্লোনাল অ্যান্টিবডি বা ইকুলিজুমাব। তাহলে এটা একটু খেয়াল রাখা লাগবে। আর এটা হচ্ছে ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ। তাহলে এই টপিকসটা আছে ডেভিডসনের নেফ্রোলজি চ্যাপ্টারে আছে, বক্সের মধ্যে, ওখানে বক্সে ডিটেলস লেখা আছে ভালো করে। A 40-year-old male presents with nephrotic syndrome. A renal biopsy is undertaken to ascertain the cause and shows the following: light microscopy normal, electron microscopy shows fused podocyte food process. তাহলে এখানে ডায়াগনোসিস মিনিমাল চেঞ্জ ডিজিজ। যদি লাইট মাইক্রোস্কোপি এবং ইলেকট্রন মাইক্রোস্কোপি দুইটাতেই ফাইন্ডিংস পাওয়া যেত তাহলে কি হতো? লাইট মাইক্রোস্কোপিতে গ্লোমেরুলার স্ক্লেরোসিস আছে, তাহলে লাইট মাইক্রোস্কোপি যদি ফাইন্ডিংস না পাওয়া যায়, শুধু ইলেকট্রন মাইক্রোস্কোপিতে পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ। যদি দুইটাতেই পাওয়া যায় তাহলে সেটা ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার অথবা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হতে পারে, সেখানে পাওয়া যেতে পারে। তাহলে এফএসজিএস এবং মেমব্রেনাস এই দুটোর মধ্যে আবার ডিফারেন্সিয়েশন আছে। মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে আইজিজি ডিপোজিশন থাকবে, আমরা যদি ডিআইএফ করি। তাহলে মিনিমাল চেঞ্জ, এফএসজিএস, মেমব্রেনাস তিনটারই প্রেজেন্টেশন সেম, তিনটাই নেফ্রোটিক সিনোলাইক প্রেজেন্টেশন করে। তাহলে পার্থক্য হচ্ছে কি, মিনিমাল চেঞ্জে লাইট মাইক্রোস্কোপি নর্মাল থাকবে, শুধুমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপিতে ফাইন্ডিংস পাবো। আর এফএসজিএস এবং মেমব্রেনাস নেফ্রোপ্যাথি এই দুইটাতে লাইট মাইক্রোস্কোপি এবং ইলেকট্রন মাইক্রোস্কোপি দুইটাতে ফাইন্ডিংস পাওয়া যাবে। এই ফটোসাইট ফুড প্রসেস ফিউশনই থাকবে। ডিফারেন্স হচ্ছে এফএসজিএস এ আমরা হচ্ছে ফাইন্ডিংসটা পাবো ফোকাল সিগমেন্টাল এবং গ্লোমেরুলার পাওয়া যাবে, কোনো অ্যান্টিবডি ডিপোজিশন ইউজুয়ালি থাকবে না। আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে আমরা পাবো সাবইপিথেলিয়াল, গ্রানুলার, আইজিজি ডিপোজিশন। বাকি ফাইন্ডিংস এফএসজিএস এর মতো এরকম, লাইট এবং ইলেকট্রন মাইক্রোস্কোপি দুইটাতে ফুড প্রসেস ফিউশন থাকতে পারে। আর এক্সট্রা ফাইন্ডিংস যেটা আমরা পাবো সেটা হচ্ছে স্পেক অ্যান্ড ডোম অ্যাপিয়ারেন্স পাইতে পারি। তাহলে এই তিনটা দিয়ে আমাদের নেফ্রোটিক সিনারিও আসবে, আর এই তিনটার বায়োপসি ফাইন্ডিংস আমাদের লাগবে। আইজি নেফ্রোপ্যাথির ফাইন্ডিংস আমরা একটু আগে বললাম, মেসেঞ্জিয়াল পলিফারেশন থাকবে, মেসেঞ্জিয়াল আইজিএ ডিপোজিশন থাকবে। A 70-year-old man with a history of type 2 diabetes and CKD stage 4 is admitted with chest pain and acute coronary syndrome, requires an angiogram. What is the best way to prevent contrast-induced nephropathy? Excellent. তাহলে adequate hydration maintain করতে হবে। Which of the following medications is likely to have caused this? A 60-year-old patient attends to the renal transplant clinic. She has had a transplant 10 years. She reports swelling of her gums that has been more noticeable in recent months. On examination, there is evidence of gingival hypertrophy. Excellent. তাহলে এটা হচ্ছে করে সাইক্লোস্পোরিন। তাহলে সাইক্লোস্পোরিনের অনেকগুলো অ্যাডভাইসিবিলিটি আছে, এটা হচ্ছে মেইনলি নেফ্রোটক্সিক অ্যান্ড নিউরোটক্সিক। এমআরসি পরীক্ষা মনে রাখার জন্য আমরা মনে রাখতাম এটা সবকিছু বাড়ায়, যেমন পটাশিয়াম বাড়ায়, ক্রিয়েটিনিন বাড়ায়, ব্লাড প্রেশার বাড়ায়, ফ্লুইড অ্যাকুমুলেশন করে, তাহলে বডি সেলিং করতে পারে, তারপর হেয়ার গ্রোথ বাড়ায় মানে হাইপারট্রাইকোসিস করে, তারপর হচ্ছে যে মুভমেন্ট বাড়ায় মানে ট্রিমর করে, তারপর হচ্ছে ব্লাড গ্লুকোজ বাড়ায়,
কোলেস্ট্রল বাড়ায়। তাহলে এইভাবে মনে রাখতে পারেন সাইক্লোস্পোরিন অ্যাডভার্স কি হতে পারে তাহলে হাইপারক্যালেমিয়া করতে পারে, রেনাল ইমপ্যায়ারমেন্ট করতে পারে, হাইপার টেনশন, ফ্লুইড অ্যাকুমুলেশন, হেয়ার গ্রোথ করতে পারে, ট্রিউমার করতে পারে, তারপর হচ্ছে ব্লাড গ্লুকোজ বাড়াইতে পারে, কোলেস্ট্রল লেভেল বাড়াইতে পারে। আর একটা বাদ চলে গেছে কি এই যে গামের মাসল বাড়াইতে পারে, মানে গাম সুয়েলিং করে। তাহলে এইভাবে মনে রাখতে পারেন এমএসসি পরীক্ষাতে এগুলো অ্যাডভার্স অনেক বেশি আসে। আর এফসিএস পরীক্ষার জন্য শুধু হাইপার ক্যালেমিয়া, জিনজিভাল হাইপারট্রফি যেটা জানলে হবে। মাইক্রোফেনলেট মোভিটিল এটা কি করে? একটা হচ্ছে বন্যা সাপ্রেশন করতে পারে, তবে এমআরসি পরীক্ষাতে যেটা বেশি আসে বন্যা সাপ্রেশন মাইক্রোফেনলেট মোভিটিল খুব বেশি করে না। এমআরসিতে বেশি আসে যেটা মানে মাইক্রোফেনলেট মোভিটিলের কমন যে অ্যাডভার্স ইফেক্ট, জিআই অ্যাডভার্স ইফেক্ট, তাহলে এটা হচ্ছে ভমিটিং, নসিয়া, ডায়রিয়া এগুলো অনেক বেশি করে। তাহলে এটা হচ্ছে মেইনলি পরীক্ষা আসে আর কি। তাহলে মাইক্রোফেনলেট মোভিটিল থেকে একটা অ্যাডভার্স মনে রাখতে হলে সেটা মনে রাখতে হচ্ছে জিআই আপসেট বা জিআই অ্যাডভার্স ইফেক্ট যেগুলো। এবং মাইক্রোফেনলেট মোভিটিল এটা হচ্ছে যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগের মধ্যে মানে বন্য সাবস্টেন্স একটু কম করে আর কি, অন্যান্যগুলো এত মতো হয়তো বেশি করে না। অ্যাজাথোপ্রিনের অ্যাডভার্স ইফেক্ট কি কি হইতে পারে? অ্যাডভার্স ইফেক্ট পড়ার সময় আমাদের কয়েকটা ভাবে পড়তে হবে। একটা হচ্ছে কমন কি অ্যাডভার্স হইতে পারে যেটা আমরা ওয়ার্ডে বা ক্লিনিক্যালি ফেস করি, আর পরীক্ষার জন্য পড়তে হবে পরীক্ষা রিলেটেড কি কি অ্যাডভার্স বেশি আসে। পরীক্ষার জন্য ইউজুয়ালি বেশি আসে দুই ধরনের অ্যাডভার্স ইফেক্ট, একটা হচ্ছে যেগুলো লাইফ থ্রেটিং কন্ডিশন অথবা হচ্ছে ভেরি সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট, আর একটা যেগুলো খুব কমনলি পাওয়া যায়। তাহলে এই রিলেটেড খেয়াল করে পড়া লাগবে। তাহলে অ্যাজাথোপ্রিনের অ্যাডভার্স ইফেক্ট কি কি আছে? একটা হচ্ছে এটা বোন ম্যারো সাপ্রেশন করে, তারপর হচ্ছে এটা প্যানক্রিয়াটাইটিস করতে পারে। অ্যাজাথোপ্রিন ইউজুয়ালি লুপাসের সাথে রিলেটেড না। একটা করে হচ্ছে ইনকেস রিস্ক অফ ক্যান্সার। অ্যাজাথোপ্রিন থেকে এই তিনটা মনে রাখা লাগবে, বোন ম্যারো সাপ্রেশন করে, প্যানক্রিয়াটাইটিস করতে পারে, আর লং টাইম হচ্ছে ম্যালিগন্যান্সি রিস্ক বাড়ায়। অ্যাজাথোপ্রিন দেওয়ার আগে আমরা একটা এনজাইম দেখি, এনজাইমটার নাম কি? টিপিএমটি। তাহলে এটা হচ্ছে খুব কমনলি পরীক্ষায় কোশ্চেন আসে যে আমরা অ্যাজাথোপ্রিন দেওয়ার আগে টিপিএমটি লেভেল চেক করবো, অ্যাডভার্স গুলো আসে। আরেকটা কোশ্চেন খুব কমনলি আসে সেটা হচ্ছে কোন একটা পেশেন্টের যদি অ্যাজাথোপ্রিন আর অ্যালোপ্রিন দেওয়া হয় একসাথে তাহলে কোনো কি ধরনের চেঞ্জ করা লাগবে। এটাও ডেভিডসনে আছে, রিউমাটোলজি চ্যাপ্টারে প্রথম দিকে ওখানে ডিসকাস করা আছে। তাহলে আমাদের ডোজ কমাতে হবে, কোনটা ডোজ কমাতে হবে? তাহলে অ্যালোপিনল এবং অ্যাজাথোপ্রিন একসাথে যদি আমরা ইউজ করি, অ্যালোপিনল হচ্ছে অ্যাজাথোপ্রিন টক্সিটি বাড়াইয়ে দেয়, যে কারণে অ্যাজাথোপ্রিন ডোজটা আমাদের কমাতে হবে। ইউজুয়ালি 25 to 30% ডোজ আমরা রিডাকশন করে দিব। তাহলে এটাও ডেভিডসনে লেখা আছে এবং এমআরসি পরীক্ষায় খুব কমনলি আসে। প্রেডনিসোলনের অ্যাডভাইসটা আমরা সবাই জানি, স্টাডি অ্যাডভাইস পেতে আলাদা করে আমরা পড়ার দরকার নেই, মেথডিক যেটা আমরা অলরেডি ডিসকাস করছি। তাহলে ড্রাগ রিলেটেড অ্যাডভাইস ইফেক্ট এফসি পরীক্ষায় যদি একটু কম আসে, এমআরসি পরীক্ষাতে এই ড্রাগ রিলেটেড অ্যাডভাইস ইফেক্ট থেকে অনেক কোশ্চেন থাকবে। পার্ট ওয়ানে মিনিমাম 4টা বা 5টা, এরও বেশি কোশ্চেন থাকতে পারে। আর পার্ট টু কোশ্চেনগুলো ইউজুয়ালি হচ্ছে সিনারি রিলেটেড থাকে, ডিরেক্ট থাকে না। তবে এমআরসি পার্ট ওয়ানে ডিরেক্ট অ্যাডভাইস ইফেক্ট থাকবে, যে কোনো ড্রাগ লিখে দিয়ে বলে দেবে যে এটা অ্যাডভাইস ইফেক্ট কি। A 63-year-old patient with CKD5 receives a home visit for her weekly erythropoietin subcutaneous injection for anemia management, where in the body is erythropoietin normally produced. তাহলে পেরিটিউবুলার ইন্টারস্টিশিয়াল ফাইব্রোব্লাস্ট সেল এখান থেকে আমাদের মেইনলি এরিথ্রোপয়েটিন তৈরি হয়। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এখান থেকে কি আসে? তাহলে এখান থেকে আমাদের রিলিজ হচ্ছে রেনিন। তাহলে এখানে কিছু সিম্পল যেগুলো ফিজিওলজিক্যাল কোশ্চেন এগুলো মোটামুটি পরীক্ষায় আসে, সো এগুলো একটু জেনে রাখা লাগবে।
ফিজিওলজি থেকে যে কোশ্চেনগুলো আসে এফসিপিএস এ এগুলা একদম গাইডেন জ্ঞান থেকে যে বেসিক ফিজিওলজি এগুলো কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে না। পরীক্ষা ফিজিওলজি যে কোশ্চেন থাকে বা অ্যানাটমি কোশ্চেন থাকে এগুলো সব ক্লিনিক্যাল রিলেটেড এবং বেশিরভাগই দেখা যাবে ডেভিডসনে আছে। ডেভিডসনে নাও থাকে তারপরেও যেগুলো ক্লিনিক্যাল রিলেটেড শুধু সেগুলো থেকে কোশ্চেন আসে। সো বেসিক ফিজিওলজি বা বেসিক অ্যানাটমি এগুলো খুব বেশি না পড়লেও সমস্যা নেই। A 26-year-old man attends for his regular hospital hemodialysis session, which he undergoes through a tunneled dialysis catheter. While on dialysis, he becomes parestal and develops rigor. Most likely organism. Excellent. তাহলে এখানে হচ্ছে most likely organism হচ্ছে Staphylococcus aureus. A 26-year-old man registers with a new GP and is noticed to have non-visible hematuria, so is referred to the renal clinic. You note on further questioning that his mother had a history of deafness, but apparently his parents divorced and he has no further contact with his mother and could not comment on his current health status. Blood pressure 150-85 mm mercury. ইনভেস্টিগেশনের মধ্যে আছে ইউরিনে ব্লাড আছে 1+। তাহলে ডায়াগনোস হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম। অ্যালপোর্ট সিনড্রোমে কোন টাইপের কোলাজেন ইনভলভমেন্ট হয়? টাইপ 4 কোলাজেন। আইএ কি ফাইন্ডিংস পাবো আমরা? প্যাথোগনমিক ফাইন্ডিংস কি বলা হয়? অ্যান্টেরিয়র লেন্টিকোনাস। একটোপিয়া লেন্টিস এটা হচ্ছে মেইনলি পাওয়া যায় হচ্ছে মালফান এবং হোমোসিস্টেন এরিয়াতে, আর অ্যালপোর্টে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যান্টেরিয়র লেন্টিকোনাস। তাহলে এটা হচ্ছে প্যাথোগনমিক ফর অ্যালপোর্ট সিনড্রোম। আর ডেভিডসনে যেটা লেখা আছে যে এখানে লেন্স অ্যাবনর্মালিটি থাকে, কি ধরনের অ্যাবনর্মালিটি থাকে এটা ইউজুয়ালি লেখা না এখানে। তাহলে এটা হচ্ছে এমএসসি পরীক্ষায় কোশ্চেন আসে, প্যাথোগনমিক ফিচার ফর অ্যালপোর্ট সিনড্রোম। তাহলে অ্যান্টেরিয়র লেন্টিকোনাস। আর অনেক সময় ক্যাটারাক্ট থাকতে পারে। অ্যালপোর্ট সিনড্রোমের জেনেটিক ইনহেরিটেন্স কি টাইপের থাকে? এটা কি অটোসোমাল নাকি এক্স লিঙ্ক? এক্স লিঙ্ক। তাহলে অ্যালপোর্ট সিনড্রোম এটা এক্স লিঙ্ক হইতে পারে, অটোসোমাল ডমিনেন্ট হইতে পারে, অটোসোমাল রিসিসিভ হইতে পারে। তবে মোস্ট কমন হচ্ছে এক্স লিঙ্ক রিসিসিভ, খুব সম্ভবত অ্যারাউন্ড 80% কেসে। তাহলে পরীক্ষায় যদি এমসিকিউ আসে যে অ্যালপোর্ট সিনড্রোম ক্যান বি অটোসোমাল অর এক্স লিঙ্ক, তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। যদি এসবি আসে যে মোস্ট কমন টাইপ কোনটা, তাহলে এক্স লিঙ্ক রিসিসিভ। অ্যালপোর্ট সিনড্রোম যদি হয় এটা তাহলে মেলে বেশি হবে নাকি ফিমেলে বেশি হবে? মেলে বেশি হবে, এবং এটা অ্যাডভার্স ইফেক্টও মেলে বেশি হবে। মানে অ্যালপোর্ট সিনড্রোম যদি মেলে হয় তাহলে এই পেশেন্টগুলোর রেনাল ইম্পেয়ারমেন্ট হবে, ইউজুয়ালি ডায়ালাইসিস লাগে, রেনাল ফেলার ডেভেলপ করে। যদি ফিমেল হয় সেক্ষেত্রে শুধুমাত্র দেখা যায় যে মাইল্ড প্রোটিনিউরিয়া বা মাইল্ড হিমাচুরিয়া থাকে। তাহলে এটা হচ্ছে এমআরসিবি পরীক্ষায় কোশ্চেন ডিফারেন্সিয়েট করার একটা ওয়ে। তাহলে অটোসোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, এই পেশেন্টগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রোটিনিউরিয়া থাকতে পারে, হেমাচুরিয়া থাকতে পারে, হাইপার টেনশন থাকতে পারে, রেনাল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে। তার মানে অনেক ফিচার অ্যালপোর্টের সাথে মিলে যেতে পারে। তাহলে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে এডিবি কেডি যেটা, এটা হচ্ছে মেল ফিমেল দুইটাতেই থাকবে এবং সমানভাবে থাকবে। যদি দেখা যায় যে কোনো পেশেন্টের ফ্যামিলিতে মেল প্রিডোমিনেন্ট বা মেলে বেশি খারাপভাবে প্রেজেন্ট করতেছে, তাহলে সেটা হচ্ছে মোস্ট লাইকলি অ্যালপোর্ট সিনড্রোম। ডিফনেস এন্টেরোলেন্টিকোনাস এগুলো হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করার জন্য হেল্প করবে। তবে এমএসসি পার্ট 1 পরীক্ষায় যত ইজিলি কোশ্চেন থাকে, পার্ট 2 তে দেখা যায় যে একটু কমপ্লিকেট করা থাকে, সেখানে ডিফনেস, তারপর হচ্ছে যে লেন্সের চেঞ্জ, এগুলো অনেক সময় মেনশন করা থাকে না, শুধু রেনাল ইম্পেয়ারমেন্ট, প্রোটিনিউরিয়া, হেমাচুরিয়া এগুলো দিয়ে সিনারিও দেওয়া থাকে। তাহলে যখন কোশ্চেন একটু কমপ্লিকেটেড হবে তখন আমাদের দেখা লাগবে যে ফ্যামিলিতে কোন মেম্বারগুলো বেশি এফেক্টেড হচ্ছে। যদি দেখা যায় মেল ফিমেল সবাই সমানভাবে এফেক্টেড হচ্ছে তাহলে এডিবি কেডি। আর যদি দেখা যায় মেলের
ইনভলভমেন্ট বেশি এবং মেলের ডিজিজের প্রেজেন্টেশনটা বেশি সিরিয়াস, মানে অল্প বয়সে রেনাল ফেলিয়ার ডেভেলপ করে গেছে বা ডায়ালাইসিস লাগতেছে, ফিমেলে দেখা যাচ্ছে ডিজিজটা অত বেশি সিরিয়াস ম্যানিফেস্টেশন না, তাহলে মোস্টলি অ্যালপোর্ট সিনড্রোম। আর যদি সাথে লেন্সের চেঞ্জ বা ডিফারেন্স দেওয়া থাকে তাহলে তার এত কমপ্লিট চিন্তা করার দরকার নেই। An 18-year-old student presents to the clinic as GP. He presented at first with facial edema, but this rapidly progressed to involve significant peripheral pitting edema. Blood pressure 145 by 85 milligram mercury. Investigation findings এর মধ্যে আছে albumin 22 gram per liter, urinary albumin excretion 31 milligram, renal biopsy, minimal sense nephropathy. Which of the following agents is likely to have the greatest impact in reducing proteinuria? মিনিমাল চেঞ্জ ডিজের জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রেডনিজোলন। তাহলে মিনিমাল চেঞ্জ হচ্ছে এক্সেলেন্টলি রেসপন্স করে টু স্টেরয়েড, এখানে আমাদের এস ইনহিবিটর দেওয়া দরকার নাই, এখানে স্টেরয়েড দিলে এটা হচ্ছে খুব ভালো রেসপন্স করবে। তাহলে রেমিপিল বা এস ইনহিবিটর আমরা কোথায় ইউজ করব? ইউজুয়ালি আদার যে গ্লোমেরুলাইটিস গুলো আছে যেখানে স্টেরয়েডের রোল কম বা স্টেরয়েডের ইফেক্ট কম, সেগুলোতে আমরা এস ইনহিবিটর ইউজ করি টু রিডিউস প্রোটিনুরিয়া। আর মিনিমাল চেঞ্জ হতে থাকলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ট্রিটমেন্ট হবে হচ্ছে স্টেরয়েড প্রেডনিজোলন। তাহলে এটা একটু মনে রাখা লাগবে। A 28-year-old man presents with renal stone. He admits on further questioning to having intermittent polyuria and polydipsia, feeling quite washed out. You find out that his father also had a problem with kidney stone. Because of this, was always told to drink a lot of fluid. This man has a history of indigestion and has been taking some over-the-counter antacid regimen. On examination, his blood pressure is normal, pulse is normal. ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কারেক্টেড ক্যালসিয়াম বেশি, পিটিএস জাস্ট অ্যাবভ দ্য নর্মাল রেঞ্জ, 24-hour urinary calcium excretion is low. Which of the following is the most likely diagnosis? তাহলে পেশেন্টের বয়স হচ্ছে 28-year-old, ফ্যামিলি হিস্ট্রি আছে, পেশেন্টের এখন হচ্ছে রেনাল স্টোন আছে, এর সাথে হাইপার ক্যালসিয়াম এন্ড হাইপার ক্যালসিয়ামের ফিচার্স আছে, পিটিএইচ বেশি, 24-hour urinary calcium reduced. এক্সেলেন্ট। তাহলে ডায়াগনোসিস হচ্ছে ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া। তাহলে এখানে আসলে অন্যান্য অপশনটা নাই, এখানে যদি প্রাইমারি হাইপারপ্যারাথাইরিজম থাকতো তাহলে কোশ্চেনটা একটু কমপ্লিকেট হইতো। তাহলে প্রাইমারি হাইপারপ্যারাথাইরিজম থেকে ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া কিভাবে আলাদা করবো? তাহলে এই কোশ্চেনটা আসলে সহজ হয়ে গেছে, এই কোশ্চেনটা পরীক্ষায় থাকলে সেকেন্ড একটা অপশন থাকবে হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরিজম। তাহলে প্রাইমারি হাইপারপ্যারাথাইরিজম ভার্সেস ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া, এই দুটো আমাদের আলাদা করে শিখতে হবে, পরীক্ষা কনফিউশন হলে এই দুটাতে কনফিউশন হবে। তাহলে কিভাবে আলাদা করবো? দুইটাতে ক্যালসিয়াম বেশি থাকবে, দুইটাতে পিটিএস বেশি থাকবে। এক্সেলেন্ট। তাহলে আমাদের বলছে ইউরিনারি ক্যালসিয়াম। ইন কেস অফ প্রাইমারি হাইপারপ্যারাথাইরিজম ইউরিনারি ক্যালসিয়াম থাকবে বেশি, আর ইন কেস অফ ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া ইউরিনারি ক্যালসিয়াম থাকবে কম। এখন যদি ইউরিনারি ক্যালসিয়ামের হিস্ট্রিটা এখানে না থাকে তাহলে এখানে সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ফসফেট ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকবে না, ফ্যামিলি হিস্ট্রি থাকবে কোথায়? যেটা ফ্যামিলিয়াল সেটাতে ফ্যামিলি হিস্ট্রি থাকবে, মানে এফএসএইচ এর ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকবে। প্রাইমারি হাইপারপ্যারাথাইরিজমের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকবে না। প্রাইমারি হাইপারপ্যারাথাইরিজমের ক্ষেত্রে কখনো ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে? এক্সেলেন্ট। তাহলে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া হলে সেক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকবে, আদারওয়াইজ ফ্যামিলি হিস্ট্রি থাকে না।
এখন এই সেম পেশেন্টের এই সিনারিওতে আমি যদি ফ্যামিলি হিস্ট্রিটা বাদ দিয়ে দিই, মানে তার ফ্যামিলিতে কোনো হিস্ট্রি নাই, আর ইউরিনারি ক্যালসিয়ামটা বাদ দিয়ে দিলাম, এখানে কোনো ইউরিনারি ক্যালসিয়ামের লেভেল দেওয়া নাই, এরপর ডায়াগনোসিস কি হবে তাহলে? প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। তাহলে আমরা যখন এন্ডোক্রাইনোলজি পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে কয়েকটা পার্থক্য বললাম, একটা হচ্ছে ইউরিনারি ক্যালসিয়াম ফার্স্ট দেখবো, এরপর দেখবো ফ্যামিলি হিস্ট্রি, থার্ড দেখবো পেশেন্ট সিমটোমেটিক কিনা। তাহলে ফ্যামিলিয়াল হাইপোক্যালসিরিক হাইপোক্যালসিয়াম পেশেন্টগুলো ইউজুয়ালি সিমটোমেটিক থাকে না। প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম পেশেন্টগুলো স্টোন ফর্মেশন থাকে। সেকেন্ড হচ্ছে এফএসএইচ খুবই রেয়ার কন্ডিশন, আনকমন কন্ডিশন। প্রাইমারি হাইপোক্যালসিয়াম হচ্ছে, এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ হাইপোক্যালসিয়ামিয়া। তাহলে কোন একটা সিনারিওতে যদি আমরা দেখি যে ইউরিনারি ক্যালসিয়াম দেওয়া নাই, ফ্যামিলি হিস্ট্রি নাই, পেশেন্টের হাইপারক্যালসিমিয়া আছে, সিমটমস আছে, স্টোন ফর্মেশন আছে, তাহলে অপশন যে দুইটা থেকে আমাদের ফার্স্ট ডায়াগনোস হবে প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজম। তাহলে একটা কোশ্চেনের সিনারিওতে জাস্ট অল্প কিছু পয়েন্ট ঘুরাই দেওয়ার কারণে অ্যান্সার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো পরীক্ষার সময় খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা পরীক্ষায় দেখা যায় যে কোশ্চেন এই ধরনের ছোটখাটো কিছু প্যাচ দেওয়া থাকে, অনেকে এসে তখন বলে যে কোশ্চেন খারাপ হয়েছে। তাহলে কোশ্চেন আসলে খারাপ হয় না, বইয়ে যেগুলো আছে এখান থেকে কোশ্চেন করা হয়, জাস্ট এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখা লাগবে। তাহলে আমাদের প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজম এবং এফএইচ আলাদা করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ফার্স্টে দেখবো 24 আওয়ার ইউরিনারি ক্যালসিয়াম, যদি বেশি থাকে তাহলে প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজম, যদি কম থাকে তাহলে এফএসএইচ। সেকেন্ড দেখবো ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি থাকলে মোস্ট লাইকলি এফএসএইচ, আনলেস এটা মেন ওয়ানে কোনো সিনারিও থাকে। তাহলে মেন ওয়ানের সিনারিও থাকলে সেক্ষেত্রে আমাদের ইনসুলিনোমা, গ্যাস্ট্রিনোমা, প্রোল্যাক্টিনোমা এই ধরনের কোনো ক্লু দেওয়া থাকবে, সেটা আলাদা বিষয়। যদি এই ধরনের দুইটা কোনোটাই না থাকে তাহলে থার্ড দেখবো পেশেন্ট সিমটোমেটিক কিনা, কোনো কমপ্লিকেশনস হয়েছে কিনা। যদি পেশেন্ট সিমটোমেটিক বা কমপ্লিকেশনস থাকে তাহলে মোস্ট লাইকলি এটা প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজম। ফ্যামিলিয়াল হাইপোক্যালসিক হাইপোক্যালসিয়ামের পেশেন্টগুলো ইউজুয়ালি সিমটোমেটিক পায় না, ইউজুয়ালি কন্ডিশন ডেভেলপ করে না। তবে এই কোশ্চেনের সিনারিওটা ডিফারেন্ট। তাহলে এই ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল রাখা লাগবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, এটা না অনেক কনফিউশন হতে পারে। প্যারাথাইরয়েড হরমোনের কাজ হচ্ছে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করা, ফলে হাইপারক্যালসিমিয়া হয় এবং ইউরিনে ক্যালসিয়াম আসলে কম যাওয়ার কথা। সমস্যা হয় কি, পিটিএস যখন অনেক বেশি সিক্রেশন হয় তখন ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনের সাথে সাথে ক্যালসিয়াম তো বোনস থেকে রিজার্পশন হয়, ফলে ব্লাডে অনেক বেশি ক্যালসিয়াম বেড়ে যায় এবং ইউরিনে যখন এই ক্যালসিয়ামটা যায়, ক্যালসিয়াম যখন ইউরিনে অনেক বেশি হয়ে যায় তখন এই রিঅ্যাবজর্পশন ক্যাপাসিটিটাকে ওভারকাম করে ফেলে। ফলে কিডনি যতটা রিঅ্যাবজর্পশন করার পাওয়ার থাকে, যখন এই ইউরিনের ক্যালসিয়াম অনেক বেশি হয়ে যায় তখন সে সবটা রিঅ্যাবজর্পশন করতে পারে না, ফলে তখন ইউরিনের ক্যালসিয়ামটা আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে নর্মালি হচ্ছে পিটিএস কিন্তু ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করে, মানে টিউবুল থেকে ক্যালসিয়ামটাকে ব্লাডে নিয়ে চলে আসে। যখন ক্যালসিয়াম বডিতে অনেক বেশি হয়ে যাবে তখন হচ্ছে আমরা ইউরিনে ক্যালসিয়াম বেশি পাবো। Which of the following correctly represents the site of action of dendroflumetazide? থাইরয়েডাইটিসের সাইট অফ অ্যাকশন কোনটা? এক্সেলেন্ট। তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কোন ডায়াবেটিস কাজ করে? অ্যাসিটাজোলামাইড। এন্ড ম্যানিটা। অ্যাসেন্ডিং লিপ অফ লুপাফেনলি এখানে কাজ করে কোনটা? লুপ ডায়াবেটিক্স। অ্যাসেন্ডিং লিপ অফ লুপাফেনলি এখানে যে ট্রান্সপোর্টার থাকে এটার নাম কি?
সোডিয়াম, পটাশিয়াম, 2 ক্লোরাইড। এই চ্যানেলে মিউটেশন হলে কি ডিজিজ হবে? বার্টার সিনড্রোম। ডিস্টাল কমপ্লিট টিউবুলে আমাদের কাজ করছে থায়াজাইড ডাইজেটিক্স। এখানে চ্যানেলের নাম কি? সোডিয়াম ক্লোরাইড কোর ট্রান্সপোর্টার। মিউটেশন হলে কি হবে? জিটেলম্যান সিনড্রোম। দুইটা আলাদা করবো কিভাবে? বার্টাতে ক্যালসিয়াম কেমন থাকবে? সিরাম ক্যালসিয়াম কম থাকবে, জিটেলম্যানে সিরাম ক্যালসিয়াম বেশি থাকবে। তাহলে এই 4টা পয়েন্ট আর এখানে 4টা পয়েন্ট, এখান থেকে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন হয়, যে কোনটা দিয়ে কোশ্চেন আসতে পারে। Which one of the following types of amyloid deposit do you think is most likely to be found in this case? A 72-year-old man with a history of multiple myeloma presents with heavy proteinuria and deteriorating renal function. You suspect that he has amyloidosis. তাহলে মাল্টিপল মাইলোমাতে কোন ধরনের অ্যামাইলোইডোসিস হয়? লাইট চেন অ্যামাইলোইডোসিস। বিটা 2 মাইক্রোগ্লোবুলিন কোথায় পাওয়া যাবে? ডায়ালাইসিস রিলেটেড। বিটা 2 মাইক্রোগ্লোবুলিন আমরা একটা কোথায় দেখি? মাল্টিপল মাইলোমা প্রগনোস্টিক ফ্যাক্টরে। আর কি দেখি আমরা? অ্যালবুমিন। আর কি দেখা যায়? মাল্টিপল মাইলোমার প্রগনোসিস দেখার জন্য অনেক কিছু দেখা যায়। আমরা হচ্ছে যে অ্যালবুমিন দেখতে পারি, বিটা 2 মাইক্রোগ্লোবুলিন দেখতে পারি, আর একটা হচ্ছে এলডিএস দেখতে পারি। ম্যাক্রো নাকি মাইক্রো হবে এখানে? ম্যাক্রোগ্লোবুলিন ছিল। আসলে বিটা 2 ম্যাক্রোগ্লোবুলিন এটা আমরা কোথায় পড়ছি? প্যানক্রিয়াটাইটিসে। তাহলে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের প্রোটেক্টিভ যে মেকানিজম, তার মধ্যে একটা হচ্ছে বিটা 2 ম্যাক্রোগ্লোবুলিন। বাকি দুইটা কি আছে? অ্যান্টিট্রিপসিন, আরেকটা আলফা বিটা সি এবিসি, তিনটা জানা মনে রাখতে হবে। আলফা এমন অ্যান্টিট্রিপসিন, বিটা 2 ম্যাক্রোগ্লোবুলিন, আর একটা হচ্ছে সি1, আরেকটা সম্ভবত সি1 স্টেজ ইনহিবিটার। তাহলে এভাবে মিল করে একটু পড়া লাগবে, না হলে পরীক্ষায় ম্যাক্রো মাইক্রো নিয়ে কনফিউশন হবে। স্যাররা ইউজুয়ালি যখন কোশ্চেন করবে তখন মাইক্রোর সাথে একটা ম্যাক্রো যোগ করে দিবে। পরীক্ষা হলে তো সিম্পেথির অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, তখন মাইক্রো এবং ম্যাক্রো দুইটা একসাথে দেখলে তখনই কনফিউশন তৈরি হয়। তাহলে একটু খেয়াল করে দেখা লাগবে মাইক্রো আমরা কোথায় পড়তেছি আর ম্যাক্রো কোথায় পড়তেছি। তাহলে বিটা 2 মাইক্রোগ্লোবুলিন আমরা দেখে হচ্ছে মাল্টিপল মাইলোমার প্রগনোস্টিক ফ্যাক্টর হিসেবে, আর হিমোডায়ালিস রিলেটেড যে অ্যামাইলোইডোসিস সেখানে পাইতে পারি। আর ম্যাক্রোগ্লোবুলিন এমন হচ্ছে দেখি না, এটা হচ্ছে অ্যাকুট প্যানক্রিয়াটিসের একটা প্রোটেক্টিভ মেকানিজম। A 45-year-old woman attends to the nephrology clinic for her 3-month review post-renal transplantation. She is taking multiple agents, both for immunosuppression and to reduce the incidence of subsequent opportunistic infections. On examination, pulse BP normal, hemoglobin with normal limit, WBC platelet, sodium all are normal. Potassium 6.1 millimole per liter, creatinine raised, renal ultrasound unremarkable. মানে পেশেন্টের রেনাল ট্রান্সপ্লান্ট করা হয়েছে, কিছু সে ড্রাগ পাচ্ছে ইনফেকশন প্রিভেন্টের জন্য, আর কিছু ড্রাগ পাচ্ছে এটা ট্রান্সপ্লান্টেশন প্রিভেন্ট করার জন্য।
পেশেন্ট প্রেজেন্ট করছে পটাশিয়াম বেশি এন্ড ক্রিয়েটিন বেশি। এক্সেলেন্ট, তাহলে অ্যান্সার হচ্ছে ট্যাক্রোলিমাস। একটু আগে আমরা সাইক্লোস্পোরিন পড়ছিলাম, সাইক্লোস্পোরিন অ্যান্ড ট্যাক্রোলিমাস এটা হচ্ছে যমজ ভাইয়ের মতো। দুইটার মেকানিজম অফ অ্যাকশন, অ্যাডভার্স ইফেক্ট সবকিছুই সিমিলার। মেকানিজম অফ অ্যাকশনে খুবই মাইল্ড কিছু চেঞ্জ আছে, তো মোটামুটি সিমিলার বলা যায়। অ্যাডভার্স ইফেক্ট বা ড্রাগ প্রোফাইল মোটামুটি একই রকমের। তাহলে সাইক্লোস্পোরিন যে অ্যাডভার্স ইফেক্টগুলো পড়ছিলাম, ট্যাক্রোলিমাসও মোটামুটি সেম, জাস্ট কিছু কম বেশি আছে, কোনোটা সাইক্লোস্পোরিন বেশি করে, কোনোটা ট্যাক্রোলিমাস বেশি করে। এমএসসি পরীক্ষায় তো একটা জিনিস মনে রাখা লাগবে, সাইক্লোস্পোরিন এবং ট্যাক্রোলিমাস কোন ইন্টারলিউকিনের উপর কাজ করে, এটা পরীক্ষায় আসে। তাহলে এটা মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে এটা ইন্টারলিউকিন 2 কে ইনহিবিট করে। এমএসসি পরীক্ষা দিলে এটা একটু মনে রাখা লাগবে। আর সাইক্লোস্পোরিন ট্যাক্রোলিমাস দুইটা হচ্ছে হাইপারক্যালেমিয়া করতে পারে, এটা এফসিএস পরীক্ষার জন্য মনে রাখতে হবে। হাইপারক্যালেমিয়া যে বক্স আছে সেখানে এই ড্রাগগুলোর নাম দেওয়া আছে। A 27-year-old man has a history of hypertension and intermittent loin pain. There is a family history of subarachnoid hemorrhage. Using testing reveals evidence of hematuria. Diagnosis: autosomal dominant polycystic kidney disease. সাবআরাকনোয়েড হেমারেজের জন্য আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস কি হবে? তাহলে সাবআরাকনোয়েড হেমারেজ থেকে তিনটা ইনভেস্টিগেশন আসবে পরীক্ষায়, যে কোনো পরীক্ষা দিলে। তাহলে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনে কি করব? ইনিশিয়ালি আমরা করব সিটি স্ক্যান। সিটি স্ক্যান যদি নর্মাল থাকে 12 আওয়ার্স বাদে করব হচ্ছে আমরা লাম্বার পাংচার। লাম্বার পাংচার কি দেখব? জ্যান্থোক্রোমি আছে কিনা। আচ্ছা, লাস্ট ইনভেস্টিগেশন আমরা কি করব? টু আইডেন্টিফাই দ্য আন্ডারলাইং কজ বা দেখার জন্য, তাহলে ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি বা ডিএসএ। তাহলে এই তিনটা ইনভেস্টিগেশন পড়লে আমাদের হচ্ছে এফসিপিএস এমআরসিপি যে কোনো পরীক্ষা আমরা মোটামুটি কোশ্চেন আসলে অ্যান্সার করা যাবে। আর পার্ট 2 যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আরেকটা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে কোনো পেশেন্টে যদি উইদিন 6 আওয়ারের মধ্যে সিটি স্ক্যান করা হয় সিমটম অনসেটের, এবং সেক্ষেত্রে যদি সিটি নর্মাল থাকে তাহলে সেক্ষেত্রে এলপি না করলেও সমস্যা নেই। তাহলে উইদিন 6 আওয়ার অফ অনসেট অফ সিমটম সিটি স্ক্যান যদি নর্মাল হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আদার ডায়াগনোসিস চিন্তা করতে হবে। এই ধরনের কোশ্চেন ইউজুয়ালি এমআরসি পার্ট 2 তে আসে, এবং এই ইনফরমেশনটা ডেভিডসনে আছে। মানে অ্যাকুট মেডিসিন পড়লে অ্যাকুট মেডিসিনে যেখানে হেডেক নিয়ে ডিসকাস করা হয়েছে ওখানে এই কথাগুলো লেখা আছে। আর এফসিএস পাঠানোর জন্য আমাদের ফার্স্ট তিনটা ইনভিশন জানলে হবে। তাহলে ইনিশিয়ালি আমরা সিটি স্ক্যান করবো, সিটি স্ক্যান যদি নর্মাল থাকে 12 আওয়ার্স আফটার অনসেট অফ সিমটমস আমরা করবো লাম্বার পাংচার। এখানে আমরা দেখবো জ্যান্থোক্রোমি আছে কিনা, আর আন্ডারলাইং কজ দেখার জন্য আমরা ডিএসএ করবো, কোনো ভাস্কুলার অ্যাবনর্মালিটি আছে কিনা। A 40-year-old man presents to the renal clinic with long-standing chronic kidney disease. He is suffering from associated metabolic bone disease. His GP asked for an explanation of the causes and features of metabolic bone disease. Which one of the following best describes the biochemical change involved? মানে সিকেডিতে কি কি বায়োকেমিক্যাল চেঞ্জ হয় আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম। তাহলে এখানে ফসফেট এক্সক্রিশনটা কমে যাবে, ভিটামিন ডি লেভেল অ্যাক্টিভেশন হতে হবে না, ফলে অ্যাক্টিভেটেড ভিটামিন ডি লেভেল কমে যাবে, আয়নাইজড ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে পিটিএস লেভেলটা বেড়ে যাবে। তার অ্যান্সার হচ্ছে ডি। Which of the following is the most appropriate investigation? A 37-year-old woman with a BMI 37 kg per meter square has been reviewed in the hypertension clinic. Abdominal ultrasound scanning reveals that her left kidney's mass is smaller than the right kidney. ডায়াগনোসিস কি এখানে? রেনাল আর্টারি স্টেনোসিস। আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাফি, এমআরআই। Which one of the following diagnosis fits best with this clinical picture?
You were asked by your surgical colleagues to review a 70-year-old man with acute pancreatitis. He is clearly very unwell, and the surgeons have noticed deteriorating renal function. His current urine output is around 5 milliliter per hour with a raised urinary sodium concentration of 55 millimole per liter. Surgeons have been keeping him well filled, and a recent central venous pressure was measured at 16 millimeter of water. Latest serum creatinine that you have is 320 micromole per liter. এই কোশ্চেনটা এফসিএস এমএসবি দুইটা পরীক্ষাতে খুব কমনলি আসে। বয়স 70 বছর, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আছে, ক্রিয়েটিন বেশি, ইউরিন আউটপুট কমে গেছে, ইউরিনারি সোডিয়াম বেশি। এই ইনফরমেশনটুকুই হচ্ছে আমাদের ডায়াগনোসিস জন্য লাগবে। এক্সেলেন্ট। তাহলে ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। তাহলে আমাদের রেনাল টিউবুলের কাজ কি? আমরা একদম ফার্স্ট ক্লাসে যখন ফিজিওলজি পড়ছিলাম তখন বলছিলাম রেনাল টিউবুল কি করে? ওয়াটার অ্যান্ড ইলেক্ট্রোলাইটস রিঅ্যাবজর্পশন করে, সাথে সিক্রেটরি ফাংশন আছে। তাহলে যখন টিউবুলার নেক্রোসিস হবে তখন টিউবুলগুলো কি হয়? সোডিয়ামগুলো রিঅ্যাবজর্পশন করতে পারে না, ফলে ইউরিনের সোডিয়াম লস বেশি হয়। তাহলে একে কোনো পেশেন্টের যদি আমরা দেখি ইউরিনারি সোডিয়াম বেশি লস হচ্ছে, তাহলে মোস্ট লাইকলি কজ হচ্ছে টিউবুলেন্ট ডিজিজ, এবং এর মধ্যে পরীক্ষা বিশেষে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। আর যদি পেশেন্টে দেখা যায় ইউরিনারি সোডিয়াম কম আছে, তার মানে কিডনি টিউবুলগুলো কি করতেছে? বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতেছে। এটা হবে কখন? যখন বডিতে সোডিয়াম ঘাটতি হবে বা পিরিনাল কোনো কজ হবে। তাহলে পিরিনাল কজে কি হবে? ইউরিনারি সোডিয়াম কম থাকবে। আর একটা দেখে আমরা ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম, তাহলে এটাও কম থাকবে। এটিএন এর ক্ষেত্রে দুইটাই বেশি থাকবে। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ক্ষেত্রে আরেকটা ফাইন্ডিংস পাওয়া যেতে পারে, টিউবুলার সেলগুলো যেহেতু নেক্রোসিস হয়ে যাচ্ছে, এই সেলগুলা তখন হচ্ছে শেডিং হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো? মাডি ব্রাউন কাস্ট পাইতে পারি। অপরদিকে পিরিনাল লেখাইতে যেহেতু টিউবুলগুলো ভালো আছে, সো এখানে আমরা ইউজুয়ালি কোনো কাস্ট কিছু পাই না। তাহলে কাস্ট পাইলে, ইউরিনারি সোডিয়াম বেশি পাইলে, ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম বেশি হলে এটা হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। ইউরিনারি সোডিয়াম ইউজুয়ালি থাকে মোর দ্যান 40 মিলিমোল পার লিটার। আর অ্যাকিউট ইনস্টাল নেফ্রাইটিসের সিনারিও আমরা তো বলছি, ইউজুয়ালি পেশেন্টের ড্রাগ হিস্ট্রি থাকে, সাথে ইউসিনোফিল কাউন্টে ইউজুয়ালি বেশি থাকে। আর সিনারিওর মধ্যে পেশেন্টের স্কিন র্যাশ, আলসালজিয়া, ফিভার এই ধরনের হিস্ট্রি থাকতে পারে। ইউসিনোফিল কাউন্ট বেশি একেআই, সেক্ষেত্রে আমরা অ্যাকিউট ইনস্টাল নেফ্রাইটিস এটা চিন্তা করি। গ্লোমেরুলাইটিসের তো কোনো কিছু এখানে নাই, কোনো প্রোটিন ইউরিয়া হেমাসিসের কথা বলা হয় নাই। পিরিনাল ইউরিমিয়া এক্সপ্লোর হয়ে যাচ্ছে কারণ ইউরিনে সোডিয়াম অনেক বেশি। রেনাল ভেন থ্রোম্বোসিস সাজেস্টিভ কোনো সিনারি এখানে নাই। তাহলে এখানে মেনলি কি হয়েছে? অ্যাকিউট প্যানক্রিয়াটিস পেশেন্ট, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে লং টার্ম এই ফ্লুইড লস অনেক বেশি হয়। লং টার্ম হাইপোটেনশন বা হাইপোভলিমিয়ার কারণে পেশেন্টের অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস ডেভেলপ করতে পারে। তাহলে কোনো পেশেন্টের যদি হাইপোভলিমিয়া হয় বা ব্লাড লস হয়, ইনিশিয়ালি কি হয়? পেশেন্টের পিরিনাল ইউরিমিয়া বা পিরিনাল একাই ডেভেলপ করে, এবং এটা যদি লং টার্ম পারসিস্ট করে সেক্ষেত্রে টিউবুলার নেক্রোসিস হয়ে যেতে পারে, কারণ টিউবুলগুলো তখন অ্যাডিকুয়েট সাপ্লাই পায় না। তাহলে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে যদি পিরিনাল একাই বা পিরিনাল ইউরিমিয়া লং টার্ম পারসিস্ট করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটিএন ডেভেলপ করতে পারে। এছাড়া আদার্স যে কজগুলো আছে, বিভিন্ন ধরনের ড্রাগ, মায়োলাইসিস, অ্যাবডোমাইলাইসিস এই ধরনের কজগুলো, সেগুলো এটিএন করতে পারে। নেক্সট কোশ্চেন একই টাইপের, দুইটা কোশ্চেন পরপর রাখা হয়েছে যাতে এটা বুঝতে সুবিধা হয়। You were asked to review a 56-year-old man with a myocardial infarction who is on the third day of his admission. There is a history of arthritis for which he uses NSAID but nil else of the note. During his admission, he had a short period of atrial fibrillation that reverted spontaneously and a period of left ventricular failure for which he was treated with high-dose diuretics. It has been noted that his urine output is tailing off. Serum creatinine level is risen from 156 on admission to 195, urea 12. Urine osmolality has been measured 1000 milliosmol per kg with a low urine sodium at 50 millimole per liter. তাহলে পেশেন্টের এমআই হিস্ট্রি আছে, এনএসআইডি খাওয়ার হিস্ট্রি আছে,
লাস্ট ডোজে ডায়োটিক্স পাইছে, এখন ক্রিয়েটিন বেড়ে যাচ্ছে, সাথে ইউরিয়া বাড়তেছে, ইউরিনারি অসমোলারিটি অ্যান্ড ইউরিনারি সোডিয়াম, ইউরিনারি অসমোলারিটি বেশি, ইউরিনারি সোডিয়াম কম। তাহলে ডায়াগনোস হচ্ছে প্রিজেনাল ইউরেমিয়া। তাহলে আগের সিনারিওটা ঠিক উল্টা সিনারিও। এখানে প্রিজেনাল ইউরেমিয়ার কজ কি? তাহলে একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেইলার। তাহলে হার্ট ফেলার হলে কি হবে? অ্যাডিকুয়েট পারফিউশন মেনটেন করতে পারবে না, ব্লাড সাপ্লাই মেনটেন করতে পারবে না, ফলে রেনাল যে ব্লাড সাপ্লাইটা কমে যাবে, রেনালিকা ডেভেলপ করবে। আরেকটা কি হতে পারে? ডায়োরেটিক্স। তাহলে ডায়োরেটিক্স হচ্ছে ভলিউম ডিপ্লেশন করে, ভলিউম ডিপ্লেশন করলেও সেম সমস্যা হবে। থার্ড হচ্ছে এনএসআইডি। এনএসআইডি কিভাবে রিনাল একে করে? বাই vasoconstriction of afferent arteriole। তাহলে এই ছোটখাটো ফিজিওলজিগুলো আমাদের জানা লাগলে এই রিলেটেড ফিজিওলজিগুলো পরীক্ষা কোশ্চেন আসে, যে অ্যাফারেন্ট আর্টেরিয়ল, ইফারেন্ট আর্টেরিয়ল, এগুলো জিএফআর এর রোল কি? তাহলে এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিয়ল, এটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়ল, মাঝখানে হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। তাহলে অ্যাফারেন্ট আর্টেরিয়ল আমাদের যত বেশি ব্লাড আসবে, আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশার তত বেশি হবে এবং জিএফআর তত বেশি হবে। অপরদিকে ইফারেন্ট আর্টেরিয়ল যদি কনস্ট্রিকশন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেশি হবে। তার মানে জিএফআর দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে অ্যাফারেন্টের ব্লাড কতটুকু আসতেছে, তাহলে এটা ডিপেন্ড করবে অ্যাফারেন্ট আর্টেরিয়াল ভ্যাসোডাইলেশনের উপরে, আর ইফারেন্ট আর্টেরিয়ালের ভ্যাসো কনস্ট্রিকশনের উপরে। তাহলে কোনো কারণে যদি অ্যাফারেন্ট আর্টেরিয়ালের ভ্যাসোডাইলেশনটা রিডাকশন হয়ে যায়, অথবা ইফারেন্ট আর্টেরিয়ালের ভ্যাসো কনস্ট্রিকশনটা কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের জিএফআরটা ফল করবে। এখন অ্যাফারেন্ট আর্টেরিয়ালের যে ভ্যাসোডাইলেশন, এটা করে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন, আর এনএসআইডি এটা কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে দেয়। তাহলে এনএসআইডি ইউজ করলে প্রোস্টাগ্ল্যান্ডিন কমে যাবে, অ্যাফারেন্ট ভ্যাসোডাইলেশন কমে যাবে, অ্যাফারেন্ট আর্টেরিয়ালটা আমাদের ব্লাড কম আসবে, জিএফআর ফল করবে। তাহলে প্রিজনাল একাই পেশেন্টরা যাদের হাইপোভলিমিয়া আছে বা হেমোরহেজ বা ভলিউম লস আছে, তাদের ক্ষেত্রে এমনিতে জিএফআর কম থাকে, এনএসআইডি ইউজ করলে জিএফআর আরো কমে যাবে। অপরদিকে ইফারেন্টুলার ভ্যাসো কনস্ট্রিকশন, এটা করে হচ্ছে অ্যানজিওটেনসিন। তাহলে আমরা যদি অ্যানজিওটেনসিন 2 ব্লকার ইউজ করি বা এসি ইনহিবিটর ইউজ করি, তাহলে সেক্ষেত্রে ইফারেন্টুলার যে ভ্যাসো কনস্ট্রিকশন এই ইফেক্টটা থাকবে না, সেক্ষেত্রেও জিএফআর ফল করবে। এই কারণে এনএসআইডি, এসি ইনহিবিটর, অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার, এগুলো হচ্ছে আমরা হাইপোভলিমিক কন্ডিশন বা প্রিজনালিকাকে অ্যাভয়েড করি, কারণ এগুলো হচ্ছে প্রিজনালিকা আরো বেশি অ্যাগ্রাভেট করতে পারে। A 75-year-old man with a history of resected squamous cell carcinoma of lung presents with generalized edema and moderate proteinuria. Urinalysis reveals proteinuria and further workup is pending. লাং ক্যান্সারের সাথে প্রোটিনিউরিয়া রিলেশন কিভাবে করতে পারি আমরা? কোন ধরনের লাং ক্যান্সার চাই না, এখানে হচ্ছে কোন ধরনের প্রেজেন্টেশন হতে পারে। তাহলে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। তাহলে মেমব্রেনাস নেফ্রোপ্যাথির সেকেন্ডারি কজের মধ্যে আমরা বলছিলাম কি কি? একটা হচ্ছে ড্রাগ, দেন হচ্ছে ইনফেকশন, তারপর হচ্ছে ইনফ্ল্যামেশন, এন্ড ফাইনাল হচ্ছে ম্যালিগনেন্সি। ড্রাগের মধ্যে কি কি আছে? সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা পড়ে পেনিসিলামাইন, আর একটা হচ্ছে এনএসআইডি, এই দুটা বেশি আসে। ইনফেকশনের মধ্যে কি কি আছে? গোল্ডও করতে পারে, গোল্ড যেহেতু এখন ইউজ করা হয় না, এটা পরীক্ষা কম আসে। তাহলে ইনফেকশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস,
তারপর হচ্ছে সিফিলিস, তারপর হচ্ছে ম্যালেরিয়া। ইনফ্লামেশনের মধ্যে এসএলই, ইনফ্লামেশন বা অটোইমিউন ডিজিজ যেটা বলেন। ম্যালিগনেন্সের মধ্যে লাং কার্সিনোমা, কোলন কার্সিনোমা। রিস্ক ফ্যাক্টরগুলো সবগুলো মনে রাখা লাগবে। আইজি নেফ্রোপ্যাথির জন্য রিস্ক ফ্যাক্টর কি কি আছে? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তারপরে হেন্ডারসন পারপর এটা আইজি নেফ্রোপ্যাথি একটা টাইপ, এটা রিস্ক ফ্যাক্টর বলা যাবে না। এটা হচ্ছে সিলিয়াক ডিজিজ। আর একটা হচ্ছে লিভার ডিজিজ, খুব সম্ভবত অ্যালকোহলিক বা যেটা হোক লিভার ডিজিজ রিলেটেড ছিল। এফএসজিএস এর ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কি কি আছে? একটা হচ্ছে হাইপার টেনশন, হিরোইন, এইচআইভি, একটা হচ্ছে হাই বিএমআই বা ওবেসিটি। এর মধ্যে পরীক্ষায় কোশ্চেন আসবে কোনটা রিলেটেড? এইচআইভি, হিরোইন আর হাই বিএমআই। এই তিনটা যে কোনো একটা সিনারিও দিয়ে তারপর বলতে হবে পেশেন্টের এখন প্রোটিনিউরিয়া আছে, জেনারেলাইজ বডি সোয়েলিং আছে, মোস্ট লাইকলি বায়োপসি ফাইন্ডিংস কি বা মোস্ট লাইকলি টাইপ অফ এনএস কোনটা। তাহলে এফএসজিএস এর ক্ষেত্রে 4H আমরা মনে রাখতে পারি। আইজিনেফ্রোপ্যাথি রিস্ক আমরা পড়লাম, মেমব্রেনাস পড়লাম। মিনিমাল চেঞ্জের ক্ষেত্রে ইউজুয়ালি পরীক্ষা কোশ্চেন খুব একটা আসে না। রিস্পেক্টের মধ্যে আছে এনএসআইডি আছে, লিম্ফোমা আছে। তাহলে এখান থেকে আমাদের মনে রাখা লাগবে লিম্ফোমাটা। অনেক সময় জেনারেলাইজ লিম্ফেডিনোপ্যাথি এর সাথে বলে দিতে পারে যে পেশেন্টের প্রোটিনিউরিয়া আছে, মোস্ট লাইকলি কজ কি। মেমব্রেনাস পড়া হয়েছে। মেমব্রেনোপ্রলিফেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা রিস্ক ফ্যাক্টর কি আছে? সিএলডি তো ছিল হচ্ছে আইজিএনএফ্রির সাথে সম্ভবত। তাহলে মেমব্রেন প্রলিফেটিভের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। আরেকটা মনে রাখা লাগবে হচ্ছে সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। আরেকটা আছে সম্ভবত লাইপোডিস্ট্রফি। এই তিনটা মনে রাখলে পরীক্ষার জন্য হয় না। ওকে, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট কোশ্চেন। A 26-year-old woman with Turner syndrome is referred to a GP. He is concerned about the blood pressure. Recent 24-hour blood pressure monitor has shown average blood pressure 148/88. Managed with Tenofovir 10 mg daily. Addition creatinine 105, potassium 4.9. We examined her and elicited murmur and evidence of radiofemoral delay. ডায়াগনোসিস কি হবে এটা? কোয়াক্টেশন অফ এয়ারটা। তাহলে এই কোশ্চেনটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আগের কোশ্চেনটার সাথে ডিফারেন্সিয়েট করা। তাহলে এরকম একটা কোশ্চেন পড়ছিলাম রেনাল আর্টারি স্টেনোসিস বা রেনোভাস্কুলার ডিজিজ, সেখানে অনেকটা এরকম টাইপের একটা হিস্ট্রি ছিল। তাহলে এরকম যদি আমরা রেগুলার মানে কোশ্চেন দেখি পাস্ট মেডিসিন বা পাস্ট টেস্টের, তাহলে দেখবো কোশ্চেনগুলো একটা প্যাটার্ন আছে। তাহলে কোয়াক্টেশন অফ এয়ারটাতে ইউজুয়ালি টার্নার সিনড্রোমের হিস্ট্রি থাকতে পারে, সাথে পেশেন্টের একটা মারমারে কথা বলা থাকবে, রেডিয়াল বা রেডিওফিমাল দিলে এই ধরনের কথা বলা থাকবে। পেশেন্টের সিমটমস কি কি থাকে মেইনলি? কোয়াক্টেশন অফ এয়ারটা থেকে দুইটা সিমটমস মনে রাখা লাগবে। বিপি, এটা তো এক্সামিনেশন ফাইন্ডিংস এর মধ্যে চলে গেল। এক্সামিনেশনের মধ্যে দুইটা মনে রাখা লাগবে। একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল বিপি, মানে হাতে বেশি পায়ে কম, অথবা এক হাতে বেশি আর এক হাতে কম। আরেকটা হচ্ছে পালসের অ্যাসিমেট্রি থাকতে পারে, এক পাশে উইক পালস থাকতে পারে। আরেকটা হচ্ছে পালসের রেডিয়াল বা কমনলি যেটা থাকে রেডিও ফিমাল ডিলে থাকতে পারে। পেশেন্টগুলোর সিমটমস কি থাকে? এই পেশেন্টগুলো দেখা যায় কোয়াক্টেশনের কারণে বডির আপার পার্টে বিপি বেশি থাকে, লোয়ার পার্টে বিপি কম থাকে।
তাহলে আপার পার্টে যেহেতু ব্লাড প্রেশার বেশি, ব্লাড সাপ্লাই বেশি, সো এই পেশেন্টগুলো ইউজুয়ালি হেডেকে কমপ্লেন করে। আর লোয়ার পার্টে যেহেতু ব্লাড প্রেশার কম, ব্লাড সাপ্লাই কম, সো ক্লটিকেশন টাইপের পেইন থাকে। পেশেন্টের ক্লটিকেশন বা উইকনেস থাকতে পারে, মানে লোয়ার লিম্বে সে উইকনেস ফিল করবে, ক্লটিকেশন পেইন ফিল করবে, আর আপার পার্ট অফ বডি মানে হেডেক নিয়ে প্রেজেন্ট করবে আর কি। আপার পার্ট বলতে ব্রেন রিলেটেড বলা হয়েছে আর কি। আর এক্সামিনেশন করলে আমরা বিপি পাবো, আপার লিম্বে কম পাবো, বেশি পাবো, লোয়ার লিম্বে কম পাবো। পালস এক্সামিন করলে দেখবো যে ডিফিউমার ডিলে আছে, এবং লোয়ার লিম্বে পালস গুলো হচ্ছে উইক পালস, আপার লিম্বে পালস গুলো হচ্ছে বেশি স্ট্রং পালস। সেই সাইন আমরা ইনভেস্টিগেশন করলে পাইতে পারি। আচ্ছা, টার্নার সিনড্রোম এই পেশেন্ট যদি আমরা ক্যারি টাইপিং করি তাহলে কি পাবো? 45x। ওকে, তাহলে এগুলো ছিল আজকে আমাদের কোশ্চেন। তাহলে আমাদের কোশ্চেন সলভ করার আসলে কয়েকটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো দেখা, যে কোশ্চেনগুলো কিভাবে আসে। তাহলে এই কোশ্চেন টার্নার সিনড্রোমের কোশ্চেন হতে পারে, সেকেন্ডে হাইপারটেনশনের সিনারিও হতে পারে, তারপর হচ্ছে কোয়ার্টিশন অফ অ্যাওর্টা সিনারিও হতে পারে। তাহলে তিনটা টপিকের যে কোনো একটা টপিক থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে। এরপর আমাদের দেখতে হবে যে কোয়ার্টিশন অফ অ্যাওর্টা, রেনাল স্টেনোসিস, এগুলো কেমন আলাদা করবো। তাহলে দুইটা আমরা যে সিনারিও ডিসকাস করলাম, দুইটা প্রেজেন্টেশন হচ্ছে ডিফারেন্ট পুরোপুরি। তাহলে এই প্যাটার্ন গুলো জানা হচ্ছে আমাদের উদ্দেশ্য একটা। সেকেন্ড একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যে অপশনগুলো আছে, প্রত্যেকটা অপশন যাতে আমরা আলাদা করতে পারি যে কোনটা কি ধরনের প্রেজেন্টেশন থাকে। তাহলে এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে কোয়ার্টিশন অফ অ্যাওর্টা, রেনালাইটিস স্টেনোসিস, দুইটা সিনারিও আজকে আমরা পড়ছি। প্রাইমারি হাইপার অ্যাডসনিজম, এটা সিনারিও আমরা এন্ডোক্রাইনে ডিসকাস করছি। এসেনশিয়াল হাইপারটেনশন ইউজুয়ালি পরীক্ষায় আসে না। সিঙ্গেল হর্সশু কিডনি, এটা তো সিনারিও আমাদের কখন থাকে না। ডেঙ্গু ম্যানেজমেন্ট, ডেঙ্গু ম্যানেজমেন্ট এটা বলতে হলে লাস্টের দিকে বলতে হবে আর কি, কারণ এখন তো অনেক টপিক বাদ আছে আমাদের। এটা হয়তো পরীক্ষা আগে ডিসকাস করার টাইম থাকে তখন ডিসকাস করতে হবে হয়তো। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে তাহলে আমাদের ক্লাস এখানে শেষ করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ।